hello. I guess we are live now. আজকে বেশ ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারেক্টিভ একটা সেশন নিয়ে আমরা এসেছি এবং got to be my favorite content of private youth সেটি হলো আর্কিটেকচারের কোর্স লঞ্চিং লাইভ অ্যান্ড আমরা এই আর্কিটেকচার কোর্সটি অস্ট আর্কিটেকচার ফ্লাইট টু অস্ট আর্কিটেকচার এই ফ্লাইট টু অস্ট এই কোর্সের সাথে একসাথে কাজ করব। সো আজকে অ্যাকচুয়ালি আর্কিটেকচার না নিয়ে কথা বলে আমরা ফিউচার নিয়ে কথা বলবো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কালের এই যে পরিবর্তন, এই পরিবর্তনে আমরা অতীত নিয়ে কাজ করতে না পারলেও কিংবা অতীতে ফিরে যেতে না পারলেও বর্তমানকে কাজে লাগিয়ে ফিউচার বা ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি। এবং আজকে আমরা ভবিষ্যৎ পরিবর্তন নিয়ে কথা বলবো। উই উইল বি টকিং অ্যাবাউট চেঞ্জিং অ্যান্ড রিশেপিং দ্য ফিউচার। সো আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফিউচার, ঠিক আছে, তাহলে কেন আর্কিটেকচার গুরুত্বপূর্ণ এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। একটা মিনিট। Yes. So, if you want to visualize, design, create and change the future, ঠিক আছে, তুমি যদি ফিউচারকে ভিজুয়ালাইজ করতে চাও, ডিজাইন করতে চাও, ক্রিয়েট করতে চাও কিংবা হ্যালো আচ্ছা বা চেঞ্জ করতে চাও থ্রু আউট দ্য ইউর প্রফেশন, দেন আর্কিটেকচার উইল বি দ্য রাইট প্লেস ফর ইউ। কেন? কারণ হচ্ছে তুমি চিন্তা করে দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং দ্যাট ইজ রিয়েল, দ্যাট পিপল ইন্টারেক্ট উইথ এভরি ডে। যখন আমরা আর্কিটেকচারে পড়ি, আমাদের আর্কিটেকচারে পড়ার একটা প্রাইমারিলি কাজ হচ্ছে প্রফেশনাল দিক থেকে বিল্ডিং ডিজাইন করা, বিভিন্ন ওয়ার্ক প্লেস ডিজাইন করা, মোদ্দা কথা স্পেস ডিজাইন করা, যেখানে আমরা ফর্ম এবং স্পেসকে ডিজাইন করে আমরা হ্যাবিটেন্ট করতে পারি, মানুষের জন্য একটা ফাংশনাল স্পেস ক্রিয়েট করতে পারি। সো তুমি যখন আর্কিটেকচার নিয়ে পড়বা এবং পরবর্তীতে গিয়ে আর্কিটেকচার পড়ে আর্কিটেক্ট হবা, তখন তুমি অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্টটা সোসাইটিতে রাখতে পারবা, এটা অন্যান্য প্রফেশন থেকে রাখা খুবই ডিফিকাল্ট। আই মাস্ট সে military education, medical education and architecture education are one of the most important and serious technical and professional jobs or workplaces ever for human civilization. কারণ হলো আমার মিলিটারি এডুকেশন যেমন খুবই একটা টাফেস্ট এডুকেশনাল প্রসেস, তেমনইভাবে ওই জিনিসটা টাফেস্ট এই কারণেই সো দ্যাট ওই জিনিসটা আমাদেরকে দেশের সোভারেনিটি মেনটেন করতে হেল্প করে, দেশের সব কিছু মেনটেন করতে হেল্প করে। আর মেডিকেল হচ্ছে কেন ইম্পর্টেন্ট এবং টাফেস্ট, ওয়ান অফ দ্য টাফেস্ট প্রফেশন, টেকনিক্যাল প্রফেশন, তার কারণ হলো মেডিকেলের মানুষ যারা আছে, ডক্টর যারা হয়, তারা মানুষের লাইফ সেভ করতে হেল্প করে। আর আর্কিটেকচারে যারা পড়ালেখা করে, এবং আর্কিটেকচার ওয়ান অফ দ্য টাফেস্ট প্রফেশন এই কারণে, তার কারণ আর্কিটেক্ট যখন একটা বিল্ডিং ডিজাইন করে, একটা স্পেস ডিজাইন করে, ওই বিল্ডিংটার বয়স যদি 100, 150, 200 বছর হয়, ওই 200 বছর ওই বিল্ডিংয়ে যতগুলো মানুষ এবং যতজন হ্যাবিটেন্ট থাকবে তাদেরকে প্রত্যেককে সার্ভ করবে। সুতরাং মেডিকেলের ক্ষেত্রে একজন ডক্টরের একটা ভুল হলে একজন রোগী বা রোগীর আশেপাশের মানুষজন ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু যখন একজন আর্কিটেক্ট কিছু ভুল করে বা ভুলবশত কিছু হয়ে যায়, সেক্ষেত্রে বলা যেতে পারে অনেক অনেক মানুষ, প্রায় কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সো ইট ইজ ভেরি ক্রুশাল, আর্কিটেকচার খুবই ক্রুশাল একটা প্রফেশন লিড করে। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং রিয়েল দ্যাট পিপল ইন্টারেক্ট উইথ এভরিডে, তাহলে ইউ শুড ডেফিনেটলি গো ফর আর্কিটেকচার। সো আমরা আর্কিটেকচার নিয়ে কথা বলছি এবং আর্কিটেকচার এখন তোমার জন্য কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ তুমি ধরো, তুমি যদি চিন্তা করে থাকো কখনো আর্কিটেক্ট হতে চাও, কিংবা তুমি যদি চিন্তা করো, একটু ওয়েট, তুমি যদি চিন্তা করো কখনো আর্কিটেক্ট হতে চাও, কিংবা আর্কিটেকচার নিয়ে আগে কখনো আইডিয়া ছিল না কিন্তু এখন শুনছো, সো এই যে আর্কিটেকচার, এই জিনিসটা কোথা থেকে আসে? তুমি যদি প্রবলেম অ্যানালাইসিং পছন্দ করো, কিংবা তুমি যদি ক্রিয়েটিভ থিঙ্কিং পছন্দ করো, তোমার যদি আঁকতে ভালো লাগে, ডিজাইন করতে ভালো লাগে, তোমার যদি কোনো কিছু বিল্ড করতে ভালো লাগে, কিংবা ছোটবেলায় যেমন আমরা গাড়ি ভেঙে দেখছি ভিতরে কি আছে, আবার ওইটাকে রিশেপ করে বিল্ড করার চেষ্টা করি। আমরা যদি লেগোর কথা বলি, লেগো আমরা ভাঙি, গড়ি। লেগোর সম্পর্কে যদি তোমার
ইন্টারেস্ট থাকে, তুমি যদি স্টোরি টেলিং পছন্দ করে থাকো এবং তোমার কাছে যদি অ্যাস্থেটিক্স জিনিসটা অনেক আপেলিং মনে হয় এবং তুমি ডিটেলস সম্পর্কে যদি অনেক বেশি কেয়ার করে থাকো, ছোট ছোট প্রাইমারি ডিটেলস নিও, তাহলে আর্কিটেকচার ক্যান বি ফর ইউ। ঠিক আছে? সো তোমার প্রত্যেকটাই জিনিসটা তোমার থাকতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু তোমার যদি এখানে একাধিক স্কিলসগুলো থাকে তাহলে ইট উইল বি ইজি ফর ইউ টু পারসু আর্কিটেকচার। আরেকটা ব্যাপার হলো আর্কিটেকচার পড়া নিয়ে একটা বড় মিসকনসেপশন হচ্ছে, আর্কিটেকচার পড়তে হলে আঁকা আঁকি অনেক ভালো করে জানা লাগে এবং যারা আঁকা আঁকি পড়ে তাদের আর্কিটেকচার পড়া উচিত। ব্যাপারটা কিন্তু এমনটা না। আর্কিটেকচারে আঁকা আঁকি পারলে বা স্কেচ করতে পারলে, ইফ আই বি স্পেসিফিক, তাহলে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট বা তোমার যে আইডিয়াটা সেটাকে ভিজুয়ালি কমিউনিকেট করার জন্য তোমার জন্য ইজিয়ার হবে। বাট আর্কিটেকচার স্কেচ ছাড়াও অনেক বেশি বেশি পরিমাণে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালাইসিস, এই কাজগুলো অনেক ইম্পর্টেন্ট। তুমি যেহেতু একটা স্পেস বলতে কি বোঝায়, কোনো একটা জায়গাকে মানুষের জন্য কিংবা অন্য কোনো পারপাসে ডিজাইন করবা, সো ওই স্পেসে কেমন জিনিসটা হবে এটা একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মধ্য দিয়ে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং এক্স্যাক্টলি এটা ধরো 10 বছর 20 বছর পর বা এটা হয়ে যাওয়ার পর দেখতে কেমন হবে, কতটুকু ফাংশনাল হবে, ওটা আগে থেকে ফোরসি করতে পারার ক্ষমতা তোমার থাকতে হবে। সো এই যে আর্কিটেকচারের ব্যাপারটা, এটা শুধুমাত্র কিন্তু আঁকাআঁকির ক্ষেত্রে সীমাবদ্ধ না। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এমনিতে বলেছি যে তোমরা যদি আর্কিটেকচার শিখো বা আর্কিটেকচারে পড়ালেখা করো, তাহলে দেখবা এই যে মাল্টিডিসিপ্লিনারি স্কিলসগুলো তোমার এমনিতেই গেইন হচ্ছে। ঠিক আছে? সো আর্কিটেকচার প্রফেশনটা অনেকটা মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনের মধ্যে পড়ে। অর্থাৎ তুমি যখন আর্কিটেকচার পড়বে, শুধুমাত্র তুমি যে বিল্ডিং ডিজাইন করার মতো অ্যাবিলিটি রাখবে সেটা না, বিল্ডিং ডিজাইন পাশাপাশি তোমার অনেকগুলো স্কিল গ্যাদার হবে। ঠিক আছে? এবং অনেকগুলো স্কিল গ্যাদার হওয়ার ফলে কি হয়, তোমার প্রফেশনের যে ফিল্ডটা, ওয়ার্ক ফিল্ডটা, এটা অনেক ওয়াইড হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের এই যে বিল্ডিং ডিজাইন নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু বিল্ডিং ডিজাইন ছাড়াও তুমি স্পেস ডিজাইন নিয়ে, ধরো কোন একটা জায়গাকে ডিজাইন করা নিয়ে কিন্তু অনেক কিছু বোঝায়। তুমি চাইলে ইন্টেরিয়র ডিজাইনার হতে পারো, তুমি চাইলে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি সেট ডিজাইনার হতে পারো। যেমন আমরা আর্কিটেকচারে পড়ার জন্য যে যে স্কিলগুলো শিখি, সফটওয়্যার স্কিল, টেকনিক্যাল স্কিল, এগুলোও তোমার কিন্তু ওয়ার্ক ফিল্ডের অংশ হতে পারে। যেমন অস্ট আর্কিটেকচার থেকে পড়ে অ্যালুমনাইরা, আমাদের অনেক অ্যালুমনাইরা আছে যারা গেমিং ইন্ডাস্ট্রিতে গিয়েছেন, কিংবা যে কোনো আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকেই দেখা যায় এই 3D মডেলিং কিংবা অ্যানিমেশন কিংবা রেন্ডারিং, ভিজুয়ালাইজার, এই প্রফেশনগুলোতে অনেকে যেয়ে থাকে। সো আর্কিটেকচার যদি তুমি পড়া শুরু করো, তোমার জন্য অনেকগুলো জব ফিল্ড ওপেন থাকবে এবং আর্কিটেকচারের থ্রুতে তুমি যে স্কিলগুলো গেইন করতে পারবা, বিং আ স্টুডেন্ট থাকা অবস্থাতে ওই স্কিলগুলো দিয়েই তুমি নিজে ফ্রিল্যান্সিং করে কিংবা নিজের ফাইন্যান্সটা ম্যানেজ করতে পারবা। সো দ্যাটস অ্যানাদার থিং। কারণ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো নিয়ে বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, ওখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেই থিওরিটিক্যাল পড়ালেখা করানো হয় বা যে এডুকেশনাল মেথডগুলো হয়, যার ফলে তোমার জন্য নিজের ফাইন্যান্সটা এনশিওর করা, বিইং আ স্টুডেন্ট, এবং তোমাকে স্কিলফুল করে তোলার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো দেয় না, যেটা আর্কিটেকচারের বিল্ড ইন এডুকেশনাল কারিকুলাম। সো তুমি যখন আর্কিটেকচারে পড়বা, অটোমেটিক্যালি তোমার অনেকগুলি স্কিল অ্যাট এ টাইম বিল্ড আপ হবে এবং এডুকেশনাল কারিকুলামের কারণে। সুতরাং বলা হয়ে থাকে আর্কিটেকচার ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট প্রফেশন অ্যান্ড টেকনিক্যাল ফিল্ড ইন ইঞ্জিনিয়ারিং সেকশন। ঠিক আছে? আচ্ছা, এখন আর্কিটেকচারের কিছু ভালো ভালো জিনিস বললাম, কিছু ডিফিকাল্টি বা স্ট্রাগলের ব্যাপারগুলো বলি। যদি তুমি আর্কিটেকচারে পড়তে চাও, তোমার এই জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে, যেহেতু আমরা মাল্টিডিসিপ্লিনারি স্কিল নিয়ে কাজ করে থাকি, সো আমাদের সময়টা অনেক কম থাকে। সময়টা অনেক কম থেকে যে আমরা অন্য কিছুতে সময় দিব, বরঞ্চ আমাদের সময়টা অনেক বেশি পরিমাণে আর্কিটেকচার সেন্ট্রিক দিতে হয়। সো সময়টা কম থাকার কারণে অনেক সময় দেখা যায় ফিজিক্যালি এক্সস্টিং, মেন্টালি এক্সস্টিং হয়ে যায়। বাট তুমি যদি আর্কিটেকচার অ্যাকচুয়ালি পার্সু করতে চাও এবং তোমাকে এই জিনিসগুলো ভালো লাগে এবং তুমি ঘাটাঘাটি করে মনে করেছো যে আর্কিটেকচার তুমি পার্সু করতে পারবে, তুমি এই ব্যাপারে প্যাশনেট, এবং তোমার 1-1-1-2 অর্থাৎ ফার্স্ট ইয়ার চলে যাওয়ার পরে তুমি যদি সাস্টেইন করতে পারো, তাহলে গুড লাক উইথ দ্যাট, তোমার জন্য আর্কিটেকচারের জার্নিটা অনেক ইজিয়ার হয়ে যাবে। কারণ 1-1-1-2 হচ্ছে, বা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার হচ্ছে তোমার আর্কিটেকচারের গ্রামারগুলো পড়ানো হয় এবং আর্কিটেকচারের গ্রামারগুলো প্র্যাকটিস করানো হয়। তাই তুমি যখন ওই জিনিসটা সার্ভাইভ করে যেতে পারবা, তারপর তোমার জন্য অ্যাকচুয়ালি ইজিয়ার হবে টু ডাইভ ইনটু রিয়েল আর্কিটেকচারাল ফিল্ড। ঠিক আছে? সো যারা এখনো চিন্তা করছো যে আমার
ইচ্ছা আছে যে আমি কোনো টেকনিক্যাল ফিল্ডে কাজ করব, আমি কোনো ক্রিয়েটিভ সেক্টরে কাজ করব, যেখানে আমার একটা ফ্রিডম থাকবে ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করার, এবং আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটির দিক থেকে অনেক ভালোভাবে প্রোডাক্টিভ থাকব, এবং আমি টিপিক্যাল এডুকেশনাল ফ্যাসিলিটিস মধ্যে দিয়ে যেতে চাচ্ছি না অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে, যেটা হয় তুমি লেকচারে যাবা, লেকচারে জয়েন করবা, বাট আর্কিটেকচারের কারিকুলামটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং সেটাই আমরা কিছুক্ষণ পর দেখব। সো তুমি যদি মনে করে থাকো এতগুলো আলোচনার পর আর্কিটেকচার ইজ ফর ইউ, তাহলে ইউ শুড ডেফিনেটলি প্রিপেয়ার ইউরসেলফ ফর ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কেন, সেটা নিয়ে আমরা এখন কথা বলি। আচ্ছা, সো ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই আমাদের ভার্সিটি, আমি আসানুল্লাহ ইউনিভার্সিটিতে এবং আমি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে। যদি আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তাহলে এই ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আমাদের বাংলাদেশের সেকেন্ড ওল্ডেস্ট আর্কিটেকচার স্কুল অফ বাংলাদেশ। যদি হচ্ছে তুমি সিরিয়ালটা দেখো ক্রোনোলজিক্যালি, ফার্স্টে খুলনা ইউনিভার্সিটি হয়, এবং খুলনা ইউনিভার্সিটির পরপরই আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার স্কুলটা এস্টাবলিশড হয়, অ্যান্ড দেন পরে হচ্ছে বুয়েট। সো অ্যালামনাইর দিক থেকে চিন্তা করলে যে কোনো আর্কিটেকচারাল ফার্মে যাওয়া, এবং যেহেতু এটা একটা ক্লায়েন্ট প্রাইভেট বেসড একটা টেকনিক্যাল ফিল্ড, সুতরাং তোমার অ্যালামনাইদের সাথে কানেক্টিভিটি খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং পরিচিত থাকা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড যত ওল্ড আর্কিটেকচার স্কুল হয়, এই ফ্যাসিলিটিসটা অনেক বেশি থাকে, এবং তত বেশি ওই আর্কিটেকচার স্কুলটা স্ট্রং হয়, ম্যাচিওর হয়। সো ওই জায়গা থেকে আসানুল্লাহ যেহেতু সেকেন্ড ওল্ডেস্ট আর্কিটেকচার স্কুল অফ বাংলাদেশ, সুতরাং ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট। মোর ওভার আরেকটা যদি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলি, সেটা হচ্ছে দেখো, আর্কিটেকচার যদি তুমি পড়তে চাও এবং তুমি যদি প্রাইভেটে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার যে প্রাইভেটের টপ প্রাইভেট আর্কিটেকচার স্কুলগুলো আছে, লেটস সে ব্র্যাক, এনএসইউ, আইইউবি, ইউএপি, আমি তো আসানুল্লাহ নিয়ে বলছি, সুতরাং ওইটা আর মেনশন করলাম না। প্রত্যেকটার ক্ষেত্রেই ইন টোটাল 5 বছরে যে পরিমাণ কস্ট পড়ে, সব থেকে লোয়েস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল কস্ট কিন্তু অস্ট আর্কিটেকচারে, এবং তার সব থেকে কাছাকাছি হচ্ছে ইউএপিতে। ইউএপিতে মোস্ট প্রবাবলি 10,71,000 এবং বা 78,000, এবং 5 বছরে অস্ট আর্কিটেকচারে তোমার টোটাল কস্ট পড়ে 10,31,000 টাকা, অর্থাৎ ভার্সিটিকে 10,31,000 টাকা দিতে হয়, উইচ ইজ দ্য মিনিমাম। কারণ ব্র্যাক, এনএসইউ, আইইউবি যে আর্কিটেকচার, ওখানে অ্যাটলিস্ট 18 থেকে 20 থেকে 23 লাখ টাকা তোমাকে গুনতে হয় 5 বছরে। এছাড়াও আমাদের প্রজেক্ট রিলেটেড অনেক খরচ কিন্তু থাকে প্রতি বছর। প্রতি সেমিস্টারে আমাদের ধরো 7 থেকে 8টা প্রজেক্ট থাকে, এবং 7 থেকে 8টা প্রজেক্টে আমাদের গড়ে থাকে আর কি। সো প্রজেক্টে মোটামুটি অনেকগুলো খরচ পড়ে যায়, ম্যাটেরিয়ালস কিনতে, কিংবা প্রজেক্টটাকে আরেকটু রিফাইন করতে, কিংবা আমাদের টেকনিক্যাল সাপোর্টও লাগে। সো ওই কাজগুলো করার জন্য কস্ট পড়ে যায়। সুতরাং তুমি যদি চিন্তা করে থাকো আমি আর্কিটেকচার পড়তে চাই, এবং আমার আর্কিটেকচার পড়ার জন্য যে সামর্থ্যটুকু, অতটুকুতে অ্যাবিলিটির কথা চিন্তা করে দেখো, তাহলে দ্যাট উইল বি বেস্ট ফর ইউ ইফ ইউ গো ফর অস্ট আর্কিটেকচার। কারণ দেখা যায় ব্র্যাক, এনএসইউ, এআইইউবি যদি তুমি চিন্তাও করে থাকো, সেগুলোর কস্টটা 20 লাখ থেকে পরবর্তীতে সেটা চলে যায় 30 থেকে 35 লাখে, আমার টোটাল প্রজেক্ট সব কিছু মিলে 5 বছরে থিসিস সহ। সো তুমি যদি একদম লোয়েস্ট কস্টে পড়তে চাও, কিন্তু আর্কিটেকচার বেস্ট স্কুল থেকে পড়তে চাও, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, তাহলে অস্ট আর্কিটেকচার উইল বি ফর ইউ। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা এরপর কথা বলবো হচ্ছে, আচ্ছা ফাইন, আর্কিটেকচারে যদি পড়তে হয়, সেক্ষেত্রে আমার আর্কিটেকচারের কোয়েশ্চেন কেমন আসে অস্ট আর্কিটেকচারে। বাট সেটার আগে একটু অস্টের আর্কিটেকচার কারিকুলাম নিয়ে বলি। ইন এভারেজ যে কোনো অস্টের বা কিংবা যে কোনো আর্কিটেকচার স্কুলে যদি তুমি বলো, সেটার কারিকুলামটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম এনি আদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, সেখানে কি কি হয়, সেখানে যদি তুমি বলো, আমাদের প্রত্যেকটা সেশনাল কোর্স, আমাদের সেশনাল কোর্স বেশি রাদার দেন থিওরিটিক্যাল কোর্স। সেশনাল কোর্সের সাথে যদি এসএসসির পরবর্তী স্টুডেন্টরা পরিচিত না থাকো, সেশনাল কোর্স হচ্ছে কি, সেশনাল কোর্স হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল কোর্সের মতো, অর্থাৎ তোমাকে হাতে কলমে টেকনিক্যাল জিনিসপত্র শেখাবে, এবং সেশনাল কোর্সগুলো বেশি। এবং সেখানের সব থেকে প্রাইম যে সেশনাল কোর্স থাকে, তার নাম হচ্ছে ডিজাইন স্টুডিও। যে কোনো আর্কিটেকচার স্কুলই বলো, সেটা তুমি বুয়েট বলো, আসানুল্লাহ বলো, ব্র্যাক বলো, যেটার ক্ষেত্রে বলো, এগুলো সবসময় সেম কাজ করে। সো হ্যাঁ, ডিজাইন স্টুডিও। সো ডিজাইন স্টুডিও নিয়ে যদি বলি, কিংবা যে কোনো সেশনাল কোর্সগুলো নিয়ে বলি, দেখা যায় আমাদের ক্লাসে একাধিক টিচার আসেন, লেটস সে 4 or 5, এবং তাদেরকে টিচারও বলা হয় না, তাদেরকে স্টুডিও গাইড বলা হয়, কারণ আমাদেরকে ইন্ডিভিজুয়ালি তারা গাইড করেন। এবং দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্টে যেটা হয়, এক সাবজেক্ট কয়েকজন টিচার মিলে পড়ান, কিন্তু অল্টার করে করে পড়ান।
ধরেন একজন আজকে ক্লাস নিতে আসছে, তারপরে আরেকদিন আরেকজন ক্লাস নিতে আসছে। বাট এই জিনিসটা আর্কিটেকচারে হয় না। আর্কিটেকচারে যেটা হয়, 4 থেকে 5 জন টিচার বা 3 জন টিচার একসাথে, স্টুডিও গাইডরা একসাথে ক্লাসে আসেন, এবং প্রতিটা স্টুডিওতে স্টুডেন্ট থেকে 40 থেকে 50 জন, এটা ভ্যারি করে, ইনস্টিটিউশন ওয়াইজ ভ্যারি করে। যেমন অস্টে হচ্ছে আমাদের 50 জন নেওয়া হয়। সো 50 জনের জন্য 4 জন টিচার আসেন, এবং দেখা যায় আমাদের টাইমটা 2 পিরিয়ড বা 3 পিরিয়ড পর্যন্ত লাস্ট করে। সো দেখা যায় কি 4 জন টিচার মিলে তাদের পার্সপেক্টিভগুলো শেয়ার করে। যেহেতু ডিজাইন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সো প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা হতে পারে, তো ওনারা প্রত্যেকেই আলোচনা করে আমাদের সাথে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন করে শেখানোর চেষ্টা করেন, উইচ ইজ দ্য এক্সক্লুসিভ থিং অ্যামং অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস, যেটা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাওয়া যায় না, যেটা আর্কিটেকচারে পাওয়া যায়। ফলত তোমার অ্যাকচুয়ালি কোনো পড়ালেখা স্কিপ করার যেমন কোনো সুযোগ নাই, বা তোমার কোনোভাবে কম অ্যাটেনশন পাওয়ার বা কম শেখারও সুযোগ নাই। তোমরা প্রত্যেকেই কম বেশি, সব থেকে যারা কমজোর স্টুডেন্ট থাকবে, যারা দেখা যায় অনেক সময় অনেক স্কিলগুলো ঠিকভাবে ধরতে পারছে না, তাদেরকেও সেই সেম ইফোর্টটা দিয়ে টিচাররা চেষ্টা করেন যেন তারা শিখে। এই যে ইন্ডিভিজুয়াল সাপোর্টটা, এটা অন্য কোনো ডিপার্টমেন্টে আলাদা পাওয়া যায় না, হুইচ ইজ আ বেনিফিশিয়ারি সাইড। অ্যাগেইন আরেকটা যেটা বেনিফিশিয়ারি সাইড, সেটা হচ্ছে আমাদের কাজগুলো অনেকটা টেকনিক্যাল বেস, যেহেতু আমাদের প্রজেক্ট নিয়ে অনেক কাজ করতে হয়, প্রজেক্টে ক্রাফটের কাজ করতে হয়, তারপর হাতের কাজ করতে হয়, থিওরিটিক্যাল জিনিসপত্র শিখতে হয়, টেকনিক্যাল জিনিসপত্র শিখতে হয়, সফটওয়্যারের কাজ শিখতে হয়। তো এই যে কাজগুলো, এগুলোর উপরে বেসিস করে কিন্তু গ্রেডিং। তার মানে হচ্ছে আমাদের আলাদা করে যে ফাইনাল পরীক্ষা, যেগুলো ইঞ্জিনিয়ারিং অন্যান্য ডিপার্টমেন্টে দিতে হয়, ফাইনাল পরীক্ষা বা একটা থিওরিটিক্যাল পরীক্ষা, আমাদেরও থিওরিটিক্যাল পরীক্ষা থাকে, বাট থিওরিটিক্যাল পরীক্ষার পাশাপাশি আমাদের মেইন যে সেশনাল কোর্সগুলো, সেগুলোতে ক্রেডিট আওয়ার্সে বেশি থাকে, তাই ওগুলোতে ফোকাস বেশি থাকে। সুতরাং আমাদের আলাদা করে ফাইনাল পরীক্ষাটা দিতে হয় না, থিওরিটিক্যাল দিতে হয়, কিন্তু বেশিরভাগই দেখা যায় আমাদের উইকলি বেসিসে তোমার এক্সামিন হচ্ছে, উইকলিতে প্রতি প্রজেক্ট ওয়াইজ এক্সামিন হচ্ছে। সো তোমার অ্যাকচুয়ালি যদি তুমি টপ টায়ার এডুকেশন ফ্যাসিলিটি নিতে চাও, এবং তুমি যদি চাও তোমার ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি শিখতে চাচ্ছ, কোনোভাবে পিছিয়ে পড়তে চাচ্ছ না, তাহলে তুমি আর্কিটেকচার পড়া উচিত, যদি তুমি ক্রিয়েটিভ ফিল্ডে থাকতে চাও। বাট আই শুড ডেফিনেটলি রিমাইন্ড ইউ দ্যাট আর্কিটেকচারে এই যে হ্যাসেলসগুলা, এগুলো স্ট্রাগলের সাথেই আসে, এবং সেগুলো স্ট্রাগল, ফিজিক্যাল স্ট্রাগল এবং মেন্টাল স্ট্রাগল থাকে। সুতরাং তুমি যদি আর্কিটেকচার নিয়ে প্যাশনেট হও, ইউ ক্যান সার্ভাইভ দেয়ার ইজিলি। আর যদি তুমি আর্কিটেকচার নিয়ে প্যাশনেট না হও, তাহলে তোমার জন্য সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, সুতরাং তোমার জন্য প্রথম কথা হচ্ছে পরিশ্রম করার অ্যাবিলিটি থাকতে হবে, তোমাকে ক্রিটিক্যালি চিন্তা করার অ্যাবিলিটি থাকতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন আর্কিটেকচার। এখন কথা হলো, তুমি জানো না তুমি কি নিয়ে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও নাকি আর্কিটেকচার নিয়ে পড়তে চাও, না কোন ডিপার্টমেন্টে এক্স্যাক্টলি পড়তে চাও, বাট তোমার হাতে অপশনগুলো নিয়ে তুমি চিন্তা করছো। সো আই উড রেদার সাজেস্ট যে তুমি ক্যাটাগরি 2তে পরীক্ষা দাও, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারে পরীক্ষা দাও। ফলত কি হবে, তুমি আর্কিটেকচারে একটা বেসিক প্রিপারেশন নিয়ে রাখলে, তোমার যদি হয়ে যায়, তোমার ক্যারিয়ার অপরচুনিটিস এবং একটা বেশ ভালো ক্যারিয়ার অপরচুনিটিস তোমার জন্য অ্যাভেলেবল থাকবে। সো যেটা বলছিলাম, সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার এই পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার অবশ্যই প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। সো আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখবো অস্টের ক্ষেত্রে। সো দেখো, অস্টের ক্ষেত্রে যদি বলি ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়, তোমার ফিজিক্স থেকে 20টা কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা 5 নাম্বার করে এবং প্রত্যেকটা এমসিকিউ। তারপর কেমিস্ট্রি থেকে 20টা, হায়ার ম্যাথ থেকে 20টা, টোটাল 5 নাম্বার করে, ইন টোটাল 100 নাম্বার করে 300 নাম্বার। আর ইংলিশ 10টা কোয়েশ্চেন থেকে 2 নাম্বার করে, ইংলিশ খুবই বেসিক থেকে আসে 20 নাম্বার, ঠিক আছে। আর আর্কিটেকচার পরীক্ষার জন্য, সো এই পরীক্ষাটার জন্য তোমার 1 ঘন্টা 40 মিনিট পাওয়া যায়, তারপর আধা ঘন্টা বা 45 মিনিটের একটা ব্রেক থাকে, এবং ব্রেকের পর তোমার ড্রয়িং পরীক্ষাটা হয়। এবং ড্রয়িং পরীক্ষার মধ্যে 4টা টপিক থাকে, প্রত্যেকটা 80 নাম্বার করে, এবং প্রত্যেকটা 80 নাম্বার করে, ইন টোটাল 320 নাম্বার হয়। এই যে ড্রয়িং এর প্রত্যেকটা টপিক, সেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, একটা বেসিক অ্যানালাইসিস তোমাদেরকে দিব। বাট আমরা যদি দেখি যে এই নাম্বারগুলো কিভাবে আমার মূল নাম্বারিং, অর্থাৎ মূল মেরিট লিস্ট ক্রিয়েট করতে হেল্প করবে। সো দেখো, আমার যে এসএসসি এবং এসএসসি জিপিএ থাকে, নর্মালি হচ্ছে তোমার 8.5 এর উপরে থাকতে হয় ইন টোটাল, এসএসসি প্লাস এসএসসি, তখনই তুমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ভিজুয়াল অ্যান্ড স্পেশাল ইন্টেলিজেন্স একটু পরে বলতেছি। সো এসএসসি আর এসএসসিতে তোমার যে জিপিএ থাকবে, ওটাকে তুমি 20 দিয়ে গুণ করে তুমি ওখান থেকে যেটা নাম্বার পাও, যদি তোমার 5 থাকে তাহলে 100 পেয়ে যাচ্ছে, এবং সেটা 10% কন্ট্রিবিউটেড হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ,
এই টোটাল পরীক্ষা যেটা হবে এই 320 নম্বরের এটা পার্সেন্টেজ অ্যাড হবে 30%, ঠিক আছে। আর ড্রয়িং পরীক্ষা অ্যালোন 50%, অর্থাৎ আমরা যদি ড্রয়িং প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারি দ্যাট উইল ক্যারি আওয়ার 50% অফ দ্য নাম্বার, ঠিক আছে। আচ্ছা, বাট ড্রয়িং পরীক্ষা যেমন খুবই খুবই এসেনশিয়াল প্রিপারেশন নেওয়ার জন্য, অ্যাট দ্য সেম টাইম আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রিপারেশনটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার দেখা যায় ড্রয়িং পরীক্ষা যদি খুব ভালো দাও, মানে খুব ভালো দাও, তাহলে একটা 80-র মধ্যে 55-60 একটা অ্যাভারেজ নাম্বার আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, বাট তোমার যেটা প্লেসে ডিফাইন করে দিবে, রিডিফাইন করবে তুমি কোন প্লেসে থাকতেছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 30%। সো তোমার এই 30%ও ভালো করে প্রিপারেশন নিতে হবে, ড্রয়িংয়ে তো ভালো করে প্রিপারেশন নিতে হবেই। তো সব মিলিয়ে যদি বলতে চাই, একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের জন্য আমরা ফ্লাইট টু অস্ট লঞ্চ করছি, এবং আজকে হচ্ছে ফ্লাইট টু অস্ট লঞ্চ কোর্সের ফ্লাইট টু অস্ট কোর্সের লাস্ট ফ্রি ক্লাস। এরপর থেকে আমরা পেড গ্রুপে ক্লাস শুরু করব। অলরেডি একটা উইক চলে গিয়েছে এবং উইকের তোমাদের 6টা চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, এবং উইকলি টেস্টও আজকে কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। সো উইকলি টেস্টের পরেই কিন্তু আমরা ফ্রি ক্লাসটা নিচ্ছি আজকে আর্কিটেকচারের। তো বুঝলাম যে কি কি করতে হবে, এবং আর্কিটেকচারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে 4টা জিনিস আসে, 4টা জিনিসে কিন্তু সময় পাওয়া যায় 1.5 ঘন্টা। সুতরাং সময়টা একটু ব্যাপার যে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব। সো এই গাইডলাইনগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসি যে আমাদের এই 4টা টপিক যে বললাম, এই 4টা টপিক নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কম্পোজিশন। সো কম্পোজিশন জিনিসটা কি? কম্পোজিশন জিনিসটা হচ্ছে, দেখো আর্কিটেক্ট হিসেবে তোমার কাজ কি? আর্কিটেক্ট হিসেবে তোমার কাজ হচ্ছে একটা স্পেসকে কিভাবে ডিফাইন করা যায়, কিভাবে ফাংশনাল করা যায়, ওই জিনিসটা তোমার কাজ। বুঝতে পারছি? অর্থাৎ তোমার জন্য একটা খালি স্পেস যেটা আছে, খালি জায়গা আছে, বা ধরো ওই জায়গাটা খালি না, কিন্তু এটাকে তুমি রিডিফাইন করতে চাও, রিকনস্ট্রাক্ট করতে চাও, সেই জিনিসটাকে কিভাবে আরো ফাংশনাল করা যায়, এটাই তোমার দায়িত্ব। তো এটা বোঝার জন্য তোমাকে অবশ্যই প্রিন্সিপালসগুলো বুঝতে হবে, এবং প্রিন্সিপালসগুলোর একদম প্রাইমারি লার্নিং হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। এবং ডিজাইন প্রিন্সিপালগুলো বলতে কয়েকটা ওয়ার্ড আছে, তোমরা যদি ইউটিউব করতে চাও এই ভিডিও দেখার পর আমি ওয়ার্ডগুলো বলে দিতে পারি, যেমন ফোকাস, এমফাসিস, দেন সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, তারপর হচ্ছে ফ্লো অ্যান্ড এভরিথিং। তো এই জিনিসগুলা আমরা প্রত্যেকটা ডিজাইন প্রিন্সিপালস ফ্রি ক্লাসগুলোর পর, যখন পেইড ক্লাস শুরু হচ্ছে অর্থাৎ নেক্সট উইক থেকেই, সেখানে আমরা প্রত্যেকটা জিনিস দেখব, এবং দেখার পর কিভাবে এলিমেন্টগুলোকে দিয়ে ডিজাইন প্রিন্সিপালসগুলো অ্যাপ্লাই করা যায় সেই জিনিসগুলোও দেখব। এলিমেন্টস কি? এই যে আমাদের প্রাইমারি এলিমেন্টস, ধরো ডট বা বিন্দু, বা লেটস এ লাইন, তারপর একটা প্লেন কি ধরনের হতে পারে, প্রাইমারি শেপগুলো কি কি, স্কয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল, এই জিনিসগুলো দিয়ে কিভাবে ডিজাইন প্রিন্সিপালসগুলো অ্যাপ্লাই করা যায়, ওই জিনিসগুলো আমরা শিখবো আমাদের পেইড কোর্সে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে লাইভ ক্লাসের পাশাপাশি ড্রয়িং ক্লাসগুলো নিব, যে অ্যাকচুয়ালি কিভাবে ড্রগুলো করতে হয়, কারণ লাইন কোয়ালিটি এখানে অনেক নির্ভর করে, অনেক কিছু এখানে অ্যাকচুয়ালি তোমার নাম্বারগুলোকে ডিফাইন করতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের কাজগুলাই, যারা পেইড কোর্সে আসো অলরেডি, তোমাদের কাজগুলাই প্রত্যেকটা লাইভ ক্লাস শেষে ফিডব্যাক হিসেবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেওয়া হবে। যে ধরো তোমাদেরকে কম্পোজিশন একটা টাস্ক দেওয়া হলো, এবং টাস্কের উপর তোমরা যে কাজগুলো জমা দিয়েছো সেই কাজগুলো আমরা রিভিউ করব, যে এই জিনিসটা আরো এইভাবে বেটার করা যায়, বা এই জিনিসগুলো ডিজাইন প্রিন্সিপালসগুলোকে আরো এইভাবে অ্যালাইন্ড করা যায়, ঠিক আছে। এরপরে যদি বলি কম্পোজিশনে কয়টা আসবে, কম্পোজিশনে লেটস সে তোমাকে একটা প্রম্পট দিয়ে দিবে। প্রম্পট মানে তো আমরা আশা করি বুঝি যে তোমাকে কি করতে হবে, একটাই আঁকতে হবে, এবং ওই পেজে খাতায় যেটা দিবে ওখানে একটা পেজে তোমার কম্পোজিশনটা করতে হবে, ঠিক আছে। এরপরে যদি বলি পার্সপেক্টিভ ড্রয়িং, যারা মোটামুটি আঁকাআঁকি করি বা স্কেচ নিয়ে আমরা জানি, বা ইউটিউবে আঁকাআঁকির কিছু ভিডিও দেখেছি, পার্সপেক্টিভ ড্রয়িং শব্দটার সাথে পরিচিত থাকার কথা। এবং 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ, 5 পয়েন্ট পার্সপেক্টিভ, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা পার্সপেক্টিভের নামগুলো শুনে থাকি, ঠিক আছে। ওকে, সো পার্সপেক্টিভ জিনিসটা কি? পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে আমরা যখন একটা জিনিসকে দেখি, লেটস সে একটা বক্স সামনে দেখছি, বরাবর যদি 180 ডিগ্রিতে দেখি বা 0 ডিগ্রিতে দেখি, আমরা বক্সটাকে যেভাবে দেখতে পারবো, যে সারফেসটা দেখতে পারবো, ওটাকে যদি উপরে নিচে করি তাহলে কিন্তু সেম ভাবে দেখতে পারবো না। হয়তো যদি উপরে নিই তাহলে নিচের সারফেসটা দেখতে পারবো, পাশের সারফেসগুলো দেখতে পারবো, যদি নিচে নেই তাহলে উপরের সারফেসটা দেখতে পারবো, বা যদি পাশে নেই, দুই পাশে নেই, আমরা বুঝতে পারছি যে আমাদের ভিজুয়ালি
যে জিনিসগুলো অ্যাপিল করে অর্থাৎ রিয়েলিটিতে ওই জিনিসগুলা যদি আমরা নড়িচড়ি অর্থাৎ আমাদের পজিশন চেঞ্জ করি তাহলে জিনিসগুলোকে আমাদের অন্যভাবেও দেখা হইতে পারে। এটার মেইন রিজন হচ্ছে এগুলোর ডেপথ। কারণ তুমি যখন একটা 3D বডিকে ডিফাইন করতে চাইবা তোমার স্কেচ দিয়ে বা তুমি দেখতে চাইবা, তুমি যখন তোমার পজিশনগুলো চেঞ্জ করবে অটোমেটিক্যালি তোমার 3D অবজেক্টগুলো বা 3D এলিমেন্টগুলো তোমার কাছে ভিন্ন ভিন্নভাবে অ্যাপিয়ার করবে। তো এই জিনিসটা বোঝার জন্যই পার্সপেক্টিভ জিনিসটা আমাদের করা হয়, সো দ্যাট তুমি যখন আর্কিটেকচার পড়বে, আর্কিটেকচার পড়ার সময় তুমি যেন তোমার স্পেশাল থিঙ্কিং দিয়ে ওই জিনিসটা অ্যানালাইসিস করতে পারো। আচ্ছা এটার ডেপথ এমন হবে, এটার জিনিসটা দেখতে এমন, তুমি মেজারমেন্টগুলো বুঝতে পারো। মেজারমেন্ট বোঝাটা আরেকটা ইম্পর্টেন্ট, যে দেখে দেখে পার্সপেক্টিভগুলো ধরতে পারা। আচ্ছা একজন প্রশ্ন করছে যে ভাই আমরা কি সবকিছু পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ, আঁকার যেগুলো সেগুলো পেন্সিল দিয়ে, মেকানিক্যাল পেন্সিল ইজ অ্যালাউড, তারপর নর্মাল এইচবি পেন্সিল, 2বি পেন্সিল ইজ অ্যালাউড, সরি। ওকে, পার্সপেক্টিভের পর যেটা আসে সেটা হচ্ছে হিউম্যান ফিগার। এবং হিউম্যান ফিগার জিনিসটা কেমন আসে, হিউম্যান ফিগার, আচ্ছা পার্সপেক্টিভ নিয়ে আরেকটু বলি। পার্সপেক্টিভে তোমার যে জিনিসটা দেখবা সেটা হলো সরাসরি পার্সপেক্টিভ ড্রয়িং বলে দিবে না। ধরো তোমাকে বলছে একটা ইন্টেরিয়র ডিজাইন করো, ধরো লেটসে তোমাকে বলছে রেস্টুরেন্টের একটা ইন্টেরিয়র ডিজাইন করো, একটা রেস্টুরেন্টের ভিতরে ডিজাইন করো, অথবা ধরো একটা রান্নাঘরের তুমি ইন্টেরিয়র ডিজাইন করো, অথবা তুমি একটা মেলায় গেছো, বই মেলায় হচ্ছে এক্সটেরিয়রটা ডিজাইন করো, বা ধরো হচ্ছে তুমি এই যে ধরনের একটা সিনারিজ গুলো, এগুলো মূলত পার্সপেক্টিভকে মেনটেন করে আঁকতে হবে, বুঝতে পারছো? সো অনেক সময় দেখা যায় আমরা ছোটবেলায় যেরকম আঁকাআঁকি শিখছি বা বড়বেলায় যারা আঁকাআঁকি করি, অনেক সময় আমরা নর্মাল সিনারিজ গুলো এঁকে দিই টপিকগুলো পাওয়ার পর। ধরো একটা লাইব্রেরি আঁকতে বসে, আমরা লাইব্রেরিতে টেবিল এঁকে দিলাম, স্টুডেন্টরা পড়তেছে এঁকে দিলাম, কিন্তু ওখানে আমার যে পার্সপেক্টিভগুলো, ওই পার্সপেক্টিভগুলো মেনটেন হলো না, বা আর্কিটেকচারের যে গ্রামারগুলো সেই গ্রামারগুলো মেনটেন হলো না। দ্যাট উইল কাট অফ মোস্ট অফ দ্য মার্কস। কারণ তোমার এই যে আঁকাআঁকি, এই আঁকাআঁকিটা কিন্তু দিন শেষে তোমার আর্কিটেকচারের পরীক্ষায়, সুতরাং আর্কিটেকচারের প্রিন্সিপালসগুলো তোমাকে মানতে হবে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হিউম্যান ফিগার। এখন হিউম্যান ফিগারটা কেমন আসে, ধরো লেটস সে একজন বাজারে মাছ নিয়ে যাচ্ছে, অথবা একজন বাজারে মাছ বিক্রি করছে, অথবা ধরো একজন সাইকেল চালাচ্ছে, অথবা ধরো একজন বাবা তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো যখন আমরা বলছি, তখন ধর একজন বাবা তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো তোমার যদি বাবা একজন গ্রোন আপ হিউম্যান বিং, অ্যান্ড যে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে সে স্বাভাবিকভাবে ছোট, তাই না? সো এই যে একজন বড় মানুষ এবং ছোট মানুষের ফিগারের যে প্রপোর্শন এন্ড স্কেলটা, অর্থাৎ তোমার হাত যতটুকু একজন গ্রোন আপ মানুষের, স্বাভাবিকভাবে তোমার ছোট মেয়ের ওরকম হবে না। অ্যাট দ্য সেম টাইম তোমার হাতের সব পার্টসগুলো কিংবা বডির সব পার্টসগুলো সেম প্রপোর্শন মেনটেন করে না, সো সেম সাইজ না। তো তুমি এই প্রপোর্শনগুলো বুঝতে হবে এবং স্কেলের জিনিসটা বুঝতে হবে, যে যখন আমরা গ্রোন আপ থেকে ছোট মানুষে যাচ্ছি বা ছোট মানুষ থেকে বড় মানুষে আঁকতেছি, স্কেলটা আপ বা ডাউন করে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, ঠিক আছে? সো স্কেল অ্যান্ড প্রপোর্শনাল অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। এই কারণে তুমি যখন আর্কিটেকচার পড়বা, তখন তোমার যদি কোনো ডিসপ্রপোর্শনেট কিছু করো, তাহলে দেখা যাবে ওইটা অনেক ডিজাইনের একটা বড় ফ্ল হিসেবে দেখা যায়, সেমভাবে স্কেলের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা ধরো তুমি যদি একটা অডিটোরিয়াম ডিজাইন করতেছো, এবং অডিটোরিয়াম ডিজাইন করতে গিয়ে তুমি এমন ডিজাইন করছো যেন অডিটোরিয়ামটা অ্যাকচুয়ালি তোমার একটা ফ্ল্যাট বাড়ির মতো হয়ে গেছে। সো অডিটোরিয়ামের ক্ষেত্রে আমরা নর্মালি কি দেখি, অডিটোরিয়ামের ক্ষেত্রে দেখি আমার হাইটটা অনেক বড় থাকে, অনেকগুলো রিজনে, যেহেতু এখানে অনেকগুলো মানুষকে স্পেস অ্যাকুয়ার করতেছে, তাই আমার অনেকগুলো মানুষের অ্যাকোমোডেশনের কথাটা ইম্পর্টেন্ট। কিংবা যদি আমরা অডিটোরিয়ামের ক্ষেত্রে দেখি, অনেক অডিটোরিয়ামে দেখা যায় ধাপ ধাপ, বা সিনেমা হলগুলো যদি বলি ধাপ 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 করে কিন্তু সিঁড়িগুলোকে আস্তে আস্তে হাইটে দেওয়া হয়, যাতে পিছনের মানুষগুলো সামনে দেখতে পারে। এখন তুমি যদি ওই স্কেলটা মেনটেন না করে তুমি একটা বেসিক ফ্ল্যাট বাসা বা রেসিডেন্সের মতো ডিজাইন করো, সেক্ষেত্রে কি হবে, তোমার পারপাসটা ফাংশনাল হবে না, বা তোমার যে পারপাস অনুযায়ী কাজটা সেটা ফাংশনাল হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই তোমার প্রপোর্শন আর স্কেল বোঝাটা ইম্পর্টেন্ট। এবং হিউম্যান ফিগার দিয়ে মূলত তোমার এই জিনিসটা যাচাই করবে যে তুমি প্রপোর্শন আর স্কেল বুঝতেছো কিনা। আচ্ছা এখন তোমাকে যদি বলে বাবা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, তাহলে তুমি যদি শুধু বাবার মেয়েকে এঁকে দাও তাহলে কিন্তু হবে না, তোমার আশেপাশের সাইটগুলো অ্যানালাইসিস করে আঁকতে হবে। যদি বাংলা ভাষায় সহজে বলি, সাইট অ্যানালাইসিস করে আঁকতে হবে, মানে কি, যদি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে তার মানে রাস্তায় আছে, তো রাস্তায় যদি থাকে হয়তো
রাস্তায় যদি থাকে হয়তো দেখা যায় আশেপাশে স্কুল আছে, স্কুলের কিছু জিনিসপত্র রাখতে পারি, বাচ্চা কাচ্চাদেরকে রাখতে পারি, স্কুলে ব্যাগ আছে, তাই না? তো এই যে আশেপাশের আন্ডারস্ট্যান্ডিংটা সেটাও বোঝাটা ইম্পর্টেন্ট, সেটাও তোমাকে এক্সট্রা এজ দিবে তুমি যে কতটুকু ভালো বুঝতেছো সেটার উপর। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই আমরা কি স্কেল বা রুলার ইউজ করতে পারবো কিনা? তুমি পেন্সিল, রবার, শার্পনার ছাড়া কোনো অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবে না। সো তোমাকে কমপ্লিট পুরো পরীক্ষাটাই ফ্রি হ্যান্ড ড্রয়িং দিতে হবে, ঠিক আছে? তো তোমার লাইন কোয়ালিটি কতটুকু স্ট্রেট হয়, তুমি লাইনে কতটুকু বোল্ড করতে পারো হাতের প্রেশার দিয়ে, এই জিনিসগুলো প্র্যাকটিসের কিন্তু ব্যাপার। সুতরাং এমনি আর্কিটেকচার পরীক্ষা অনেকে বসে যায়, বাট আর্কিটেকচার পরীক্ষায় বসে যাওয়া আর প্রিপারেশন নিয়ে বসা ওই জিনিসটা তোমাকে অ্যাকচুয়ালি অনেকটুকু ডিস্টেন্ট রেজাল্ট দিবে এবং খুবই ভালো একটা রেজাল্ট দিবে। এবং তুমি যদি এই জিনিসগুলো গাইডেড প্রিপারেশন নিতে চাও, তুমি এখনই জয়েন হয়ে যাওয়া উচিত আমাদের কোর্সে। এবং লাস্টলি সেটা হচ্ছে ভিজুয়াল ইন্টেলিজেন্স। এই ভিজুয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? ভিজুয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, আমি যদি এখানে লিখে রাখছি জ্যাকপট, ওয়াই জ্যাকপট, কারণ হলো এখানে 8টা এমসিকিউ আসে এবং 8টা এমসিকিউ প্রতিটা 10 নাম্বার করে, এবং এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু ম্যাথমেটিক্যাল কিছু না, কমপ্লিটলি তুমি কতটুকু স্পেসকে আন্ডারস্ট্যান্ড করতেছো, এলিমেন্টকে আন্ডারস্ট্যান্ড করতেছো সেটা নিয়ে। ওই জিনিসটা আমি একটু পরে বুঝাই বলছি, বাট দেখো যে 8টা এমসিকিউ আসতেছে, ওই 8টা এমসিকিউ যদি তুমি ঠিকভাবে করতে পারো, তার মানে তুমি এখান থেকে 80 নাম্বার পেয়ে যাচ্ছ, উইচ ইজ 1/4 অফ এন্টার ড্রয়িং পরীক্ষা, ঠিক আছে? ড্রয়িং এক্সাম, ড্রয়িং টেস্ট। সো 1/4 তুমি যদি এনশিওর করতে পারো, তোমার বাকি যে 3টে ড্রয়িং পরীক্ষা আছে ওই 3টে যদি তোমার অ্যাভারেজে হয়, তোমাকে এটা অনেক বড় একটা এজ দিবে তোমার প্লেসটাকে সিকিউর করার জন্য। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এত ইম্পর্টেন্ট এবং এত জ্যাকপটের মতো একটা জিনিস, সেই জিনিসটাকে কিভাবে আমরা সর্ট আউট করবো বা কিভাবে শিখবো। তো মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা যখন কোন একটা ধরো 3D ফর্মকে দেখি, ধরো একটা বিল্ডিং তো 3D ফর্ম, বিল্ডিংকে দেখি। সো বিল্ডিংকে উপর থেকে দেখতে একরকম লাগে, পাশ থেকে দেখতে একরকম লাগে। সো উপর থেকে যেটা আমরা টপ ভিউ দেখি, ওইটা আর্কিটেকচারাল ভাষায় যদি ওটাকে সেকশন করা হয়, সেকশন করা মানে হচ্ছে তুমি ধরো একটা বিল্ডিং আছে, তো তুমি কোন একটা ফ্লোরকে উপর থেকে কেটে নিছো এবং ফ্লোরের ভিতরে কি আছে উপর থেকে দেখতেছো, সো এটাকে বলে প্ল্যান, ঠিক আছে? আর যদি তুমি পাশ থেকে দেখো, সো পাশ থেকে কি সাউথ, ইস্ট, তারপর নর্থ, ওয়েস্ট, এই যে 4টা পাশ থেকে তুমি দেখতে পারো, এগুলাকে এক একটাকে এলিভেশন বলে। সো এই প্ল্যান, এলিভেশন, টপ ভিউ, এই জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিংটা থেকেই এমসিকিউ গুলো আসে। তারপর ধর একটা 3D শেপকে তুমি যদি রোটেট করাও, তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাও দেখতে কেমন হবে, যদি আপওয়ার্ড ডাউনওয়ার্ড ঘোরাও, রোটেট করা, তাহলে দেখতে কেমন হবে। তারপর ধরো ম্যাপ অ্যানালাইসিস। ম্যাপ অ্যানালাইসিস মানে কি, আমাদের আর্কিটেকচারে তো ম্যাপ নিয়ে অনেক কাজ করতে হয়, যেহেতু আমরা পুরো শহরও ডিজাইন করি। এই যে আরবান প্ল্যানিং বা ইউআরপির কথা বলি, ইউআরপি কিন্তু আর্কিটেকচারের একটা সাব ডিপার্টমেন্ট বলা যায়, বা আর্কিটেকচারের একটা ডিপার্টমেন্ট বলা যায়, সো ফ্যাকাল্টি বলা যায়, সরি। তো এই যে ইউআরপি জিনিসটাও কিন্তু ম্যাপ নিয়ে অনেকটুকু কাজ করে। সো এই যে ম্যাপ অ্যানালাইসিস করাটা আমাদের বুঝে ইম্পর্টেন্ট। তো নর্থ কোন দিকে, ওয়েস্ট কোন দিকে, সাউথ কোন দিকে, ইস্ট কোন দিকে, এবং আমাদের কত এফিশিয়েন্ট ভাবে আমরা ম্যাপ অ্যানালাইসিস করতে পারি, এই জিনিসগুলো আমাদের আসে, ঠিক আছে? তো মোটামুটি আচ্ছা, তারপর আরেকটা জিনিস হলো, ধরো কোন একটা 2D প্লেন, ঠিক আছে? আমরা অরিগামি করছি না, অরিগামিতে হচ্ছে দেখি না একটা কাগজ থেকে আমরা শেপগুলো ক্রিয়েট করতে পারি। তো তোমাকে হচ্ছে ধরো কোন একটা কাগজ দিছে, কাগজ দেওয়ার পর ওখানে বসে, মানে চিত্রে দিছে, একটা ফিগার দিছে এবং বসে এটা থেকে কি 3D ফিগার করা যায়, ওখানে অপশনগুলো আছে। তো তুমি এই জিনিসগুলো যদি একটা সলিড প্রিপারেশন না নাও, তাহলে এই জ্যাকপটটাকে সিকিউর করা তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই পুরো প্রিপারেশনটার জন্য আমি তোমাদের সাথে আছি, আরিফ আবরার নাই, যদিও চুলটা কাটছি দেখে চুল মিলবে না। আচ্ছা, সো আমি হচ্ছে স্প্রিং 24-এ আর্কিটেকচার, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার অস্টে জয়েন করেছি এবং আমার মেরিট লিস্ট ছিল 002। আমার মেকানিক্যালেও এসেছিলাম, আমি ফার্স্ট চয়েস মেকানিক্যালে দিয়েছিলাম, বাট আমি যদি আর্কিটেকচারে পড়তে চেয়েছি এবং আর্কিটেকচারের প্রিপারেশন নিয়েছিলাম, আমার আর্কিটেকচার আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে। সো তোমাদেরকে ওভারঅল যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে, ফার্স্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই জিনিসগুলো ভালো করে পড়া। এট দ্য সেম টাইম এই যে আর মাত্র একটা মাস সময় আছে, একটা মাসে তোমরা এই আর্কিটেকচারাল গাইডলাইন নিয়ে আর্কিটেকচারের জন্য প্রিপারেশন নেওয়া। কারণ আই উড সাজেস্ট ইউ, ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ডলি, ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, সরি, অ্যান্ড তুমি যদি স্ট্রাগল করতে পারো এবং স্ট্রাগলটা সার্ভাইভ করতে পারো, তাহলে তোমার আর্কিটেকচার পড়া উচিত, যদি তুমি ক্রিয়েটিভ ফিল্ডেও যেতে চাও,
ঠিক আছে। সো তোমাদেরকে ওভারঅল গাইডলাইন অ্যান্ড সব কিছু দিব। সো এটাই ছিল আপাতত আর্কিটেকচারের ব্যাপার। তোমাদের সব কিছু পেন্সিলে আঁকতে হবে, তোমাদের কোনো এক্সট্রা জিওমেট্রিক্যাল কোনো কিছু ইউজ করতে পারবা না। আর এই তো, দ্যাটস ইট। তোমাদের এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করাটা একটা ডিফিকাল্ট টাস্ক। ওই জিনিসটার টাইম টেবিল কিভাবে সেট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। সো দ্যাটস ইট, আজকে আমাদের এতটুকুই, খুবই শর্ট ভিডিও, বাট আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান। এই তো, অ্যান্ড লাস্টলি এই ছবিটা হচ্ছে আমাদের একটা স্কেচ কম্পোজিশন করতে দিছিল, এবং আমরা আউটডোরে বসে, আমাদের এটা অস্ট্রের প্লাজাতে বসে আমাদের দুজন আঁকছিল। সো এখানে যে জিনিসটা একটা খেয়াল করবা সেটা হচ্ছে, যদি আমরা এটাকে একটা অ্যাক্সিস চিন্তা করি, তাহলে দেখো অ্যাক্সিসের এই পাশে, মানে ছবিটাকে আমি অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। সো এই অ্যাক্সিসের এই পাশে যদি আমি স্থাপত্য বা এই যে টাইলস গুলো দেখছি, আর এই পাশে দেখছি হচ্ছে গাছ, ঠিক আছে। সো এই যে নেচার অ্যান্ড স্থাপত্য বা আর্কিটেকচার কো এক্সিস্ট করে, যেমন এট দ্য সেম টাইম যদি দেখি, আমার এটা কিন্তু এই অ্যাক্সিসের এক পাশে একজন ড্র করছে, আরেকজন এই পাশে ড্র করছে। সো এই যে একটা ছবি দেখালাম, এবং আমাদের অস্ট আর্কিটেকচার আমাদের ব্যাচের একটা ছবি, বাট এই ছবি দিয়েও কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আর্কিটেকচার যদি আমরা পড়ি, এই যে অনেক কিছুকে ডিফাইন করতে পারি আমাদের ফোর্সিং দিয়ে, ওই জিনিসটা কিন্তু করা যায়। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ উড বি বেনিফিটেড ফ্রম দিস। তারা আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অস্ট আর্কিটেকচারে।